Sandy Falls Horror Falls. তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টের ভূতের কলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের কলে আছে রিয়া। ভূতের কলে এই প্রথমবার আমরা শুনবো এমন একটা ঘটনা যেটা একটু অবাক করা বিষয়। আমরা সবসময় শুনেছি বিড়াল কুকুরদের ঘরে রাখলে ঘর ভালো থাকে। সত্যি কি তাই? রিয়ার বাড়িতে কিন্তু উল্টোটা, অভিশাপ। কেউ বাঁচে না, কেন বাঁচে না, বাবার সাথে কি ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা বিষয় আছে আজকের আমাদের এই কল রেকর্ডিংয়ে। সঙ্গে থাকতে হবে। আর বৃহস্পতিবার একটা ইনভেস্টিগেশন এসছে সূর্যদার, সেটাও দেখতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব। কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি, বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, কেকে পডকাস্ট 2023@gmail.com আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক, আর ভূতের কলে একটু ভয় পাওয়া যাক। হাই রিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে আমি যে ঘটনাটা শুনছি বা শোনাবে তুমি আমাদেরকে, আজকে আমাদের দর্শকরাও বসে আছে শুনবে বলে, তুমি একেবারে শুরু থেকে শুরু করো, ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমে আমি বলি যে আমি যে ঘটনাটা শোনাবো সেটা কিন্তু একটা না, আমার লাইফে ঘটে যাওয়া অনেক ঘটনা আজকে আমি তোমাকে শেয়ার করতে চাইছি। আর শুধুমাত্র আমার লাইফে না, আমার ফ্যামিলি মেম্বারসদের লাইফে যারা এক্সপিরিয়েন্স করেছে অনেক কিছু, তো তোমাকে আমি অনেকগুলো ঘটনা আজকে শেয়ার করব। ওকে, আমি স্টার্ট করি। হ্যাঁ একদম, তুমি তোমার মতো করে বলো এবার। হ্যাঁ, তো প্রথমে আমি আমার যে বাড়িটা আর কি, সেই বাড়িটার ডেসক্রিপশন দিচ্ছি। সেই বাড়িটার ঘটনা আমরা শুনতে চলেছি। হ্যালো, এটা কত সালের ঘটনা, মানে কোন সময়কার ঘটনা এটা? এটা তোমার এই বাড়িটা, মানে আমরা থাকতে শুরু করেছি 2008 এরকম হবে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তখন আমি ভীষণই ছোট। তো যাই হোক, প্রথমত এই বাড়িটা যার ছিল আর কি, সে সেল করে আমাদেরকে। তো তিনি বয়স্ক একজন ছিল, আর বাড়িতে তার কেউই ছিল না। তো উনি বাড়িটা সেল করার পর আমরা নিই বাড়িটা। তো নিয়ে উনি আসতো, মাঝে মাঝে দেখে যেত তো সব ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু প্রথম ভালোই ছিল, যে রোডের সাইডে সুন্দর বাড়ি, ভালোই মোটামুটি। তো সবারই পছন্দ হয়েছিল বলে তো বাড়ি নেওয়া হয়, পছন্দ ছিল, সরি। তো তখন বাড়িটা নেওয়া হয়। তো তারপর এবার একে একে ঘটনা আমি আসি। প্রথম এক্সপিরিয়েন্স করেছিল আমার ঠাম্মা। তো ওনার রুমটা নিচে, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোর। তো উনি উনি আওয়াজ শুনেছিল কিছু, নূপুর হয় না, নূপুর বা ঘুঙুরের টাইপের এরকম। হ্যালো, হ্যাঁ আমি শুনছি, বলুন। হ্যাঁ, তো ওই ঘুঙুর টাইপের বা নূপুর টাইপসের এরকম কিছু আওয়াজ তো ঠাম্মা পেয়েছিল। যে আওয়াজগুলো হয়। কিন্তু ওটা নূপুরের না, ঘুঙুরেরই এরকম ম্যাক্সিমাম হবে হয়তো, কারণ ওই আওয়াজটা আমি বড় হয়ে আমিও শুনেছি, মানে ফ্যামিলির প্রত্যেক মেম্বারই শুনেছে। তো এবার আমাদের উঠান আছে কিছুটা জায়গা জুড়ে। তো ওই সাইডে আমাদের তুলসী মঞ্চ যেরকম হয় আর কি। তো ওই বাইরে থেকে আওয়াজটা আসতো। এবার তুমি আহ মানে সিক্স সেন্স তোমার কাজ করবে, বা তুমি বুঝতে পারবে যে আওয়াজটা কোন দিক থেকে আসছে। আর সেটা যদি হয় একদম নিস্তব্ধ রাত,
তো ঠাম্মা বুঝতে পেরেছিল আওয়াজটা ওই বাইরে থেকে মানে ঝুমঝুম করতে করতে যে আওয়াজটা হয়, তো ওটাই সিঁড়ি থেকে উঠে আমাদের যেহেতু দোতলা আর 3 তলায় ওটা ছাদ আর কি, তো ওই সোজা ছাদের দিকে যাচ্ছে, মানে একদম সিঁড়ি থেকে উঠে, ঠিক আছে। তো ঠাম্মা ফার্স্ট ডে শুনতে পায় এই বাড়িটায় আসার পর। তো তারপর এক এক করে ঘটনাটা ঘটে, অনেকেই শুনতে পায় ওই আওয়াজগুলো। তারপর ধরো ওপরে মানে ফার্স্ট ফ্লোরে উঠতেই আমাদের বারান্দা আছে, ঠিক আছে। তো তার সাইডে রুম, তো ওই 3টে রুমের মধ্যে একটা রুম যেটার ভাইব্রেশন এখনো অব্দি খারাপ, মানে তুমি ফিল করতে পারবে ওই রুমটার মধ্যে ঢুকলেই। তো ওটা আর কি একটা হিস্ট্রি আছে। ওই রুমে একটা মানে খাট ছিল, বেড ছিল, আর যেরকম আসবাবপত্র হয় ঘরে সেরকম ছিল, তার সাথে একটা ড্রেসিং টেবিল ছিল। তো ওই মানে ওই বিছানায়, মানে ওই খাটে যে ঘুমোতো সেই কিছু না কিছু ফিল করতো, একদম শিওর। তো তখন ছোট, তো সেই রকম ভাবে আমি পরে ঘটনাটা শুনেছি, ঘটনাগুলো। তো হতো কি যে কেউ খাটটা ধরে নাড়িয়ে দিল, বা খাটটা দুলছে রীতিমতো, এমনকি রিলেটিভরাও এসে ফিল। তো তারপর ওই যে ড্রেসিং টেবিল অটোমেটিক, আমরা ছোট ছিলাম তখন, তো হঠাৎ ওই ড্রেসিং টেবিলের কাঁচটা হঠাৎ আপনা আপনি ভেঙে পড়ে গেল, একদম অটোমেটিক্যালি, কোনো হাওয়া না বা কোনো ধাক্কা লাগা না, ঠিক আছে। আহ, সেটা ম্যাক্সিমাম সন্ধ্যেবেলাই হয়েছিল যত সম্ভব। আর তার আগে আমরা না ওই ঘরেই, ওই খাটে বসে বসে আমরা, যেমন কাজিনরা হয়, তো আমরা বসে আমরা খেলছিলাম। তো হঠাৎ আমার ভাই বা কেউ একজন লক্ষ্য করে যে ওই রুমটা ছিল, ওই রুমটার সাইডে বারান্দা ছিল, আর বারান্দার পাশেই টয়লেট ছিল, মানে আমাদের বলতে গেলে 2খানা টয়লেট বাথরুম এরকম আছে, গ্রাউন্ড ফ্লোরে একটা আর ফার্স্ট ফ্লোরে একটা। তো ওই বারান্দার থেকেই তো কেউ যেন একটা ব্ল্যাক শ্যাডো টাইপের, মানে জাস্ট ফিউ সেকেন্ড এরকম যেন সরে গেল ওরকম। আর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই ওই কাজটা ওরকম ভাবে, মানে একদম তোমাকে যদি আমি তখন ফটো তুলে দেখাতে পারতাম, তুমি দেখতে পারতে। ও পুরো কাচের, মানে পুরো আয়না যেরকম আগেকার দিনে হয় বড় আয়নাগুলো, তো ওই আয়না পুরো মাঝখান থেকে একদম ফাটল ধরে গেছে, মানে ওই আয়নাটা পুরো ফেটে গেছে, কাঁচটা পুরো ভেঙে গেছে। ওই কাছে মুখ দেখা তো যায় না, আমি যতদূর শুনেছি যে ভাঙা কাছে মুখ দেখতে নেই। তো ওই কাছে তখন একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই খাটে বিষয়টা হচ্ছে, তারপর একজন এসছিল টুকটাক যেই রকম মানে তন্ত্র মন্ত্র করে না যারা, ঝাড়ফুঁক করে, ওরকম টাইপের একজন এসছিল। তো তারা ওই টুকটাক কিছু ক্রিয়া যেগুলো করে আর কি ওনারা, তো করে খাটটা নড়াটা বন্ধ হয়েছে, বাট ওই ভাইব্রেশনটা এখনো অব্দি মানে আছে, মানে তুমি ফিল করতে পারবে কিছু, মানে তোমার এরকম ফিল হবে যে কারোর প্রেজেন্ট ফিল করতে পারবে এরকম কিছু একটা। আর তারপর তোমার এবার আসি লকডাউনের আগের একটা চ্যাপ্টার। এরকম ভাবে চললো টুকটাক ঘটনা, তারপর আওয়াজ, ঠিক আছে চলছে। তো কেউ না গা লাগায়নি, কারণ ব্যাপারটা হচ্ছে অত টুকটাক
আওয়াজ হতে পারে। আবার সবাই এই ধারণা মানে এইটা বলতে চাইছে না বা বোঝাতে চাইছে না, মাথায় আনছে না যে এটা হয়তো কোনো ভৌতিক বা কোনো কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে। সবাই বলছে টুকটাক পাশের বাড়ি, অ্যাকচুয়াল আমাদের এই এলাকাটা মানে পাশাপাশি সব বাড়ি আর কি, ঠিক আছে, খুব কম ডিস্টেন্স আর কি, মানে এই বাড়ির ছাদ থেকে ওই বাড়ির ছাদে তুমি যেতে পারবে আরামসে। তো ওরকম আর কি পাশের বাড়ির হয়তো কোনো কিছু। এমনকি একদিন মাঝরাতের কথা তোমাকে আমি বলি, তখন কটা বাজে, 1:30-2টো হবে। তো তখন আমার ঠাম্মা যেহেতু ফ্লোরে একদম থাকতো, ঠাম্মা আর দাদু এরকম বলা চলে, আর ভাই। তো ঠাম্মা দেখছে, আর কিচেনটা ছিল যেহেতু নিচে গ্রাউন্ড ফ্লোরে, তো ঠাম্মা দেখছে মানে শুনতে পাচ্ছে যে রান্নাঘর থেকে মানে বাসন পড়ার আওয়াজ, একদম ঝমঝমিয়ে বাসন পড়ে গেল। তো এরকম আওয়াজ পেয়েছিল। তারপর হঠাৎ এরকম আওয়াজ পেতে তো দাদুকে ডাকে ফার্স্ট। তো দাদু যায়, একটা মানে বাসনও এদিক থেকে ওদিক হয়নি, একদম নর্মাল শুনশান পুরো, মানে একদম মানে খুবই নর্মাল। আর তখন ঠাম্মা মানে ভয় পেয়ে গেছে যে মানে এরকম কি হলো ব্যাপারটা। ঠিক আছে, তখন পাশের বাড়ি বলে চালিয়ে দেওয়া যায় যে পাশের বাড়িতে কোন বাসন পড়ে গেছে হয়তো। বাট এটা একদিন না, দুদিন না, মানে প্রায় 4 বার শুনেছে এরকম। তো এরকম হলো, এরকম হয়েছিল। তারপর একদিন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স। ছোটবেলা থেকেই টুকটাক এক্সপিরিয়েন্স ক্রিয়েট করেছি এইসব। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে তখন আমি ক্লাস 2-তে পড়ি। তো তখন ওই রুমটাতেই মানে গা ছমছম একটা ব্যাপার ছিল। আর মানে ফার্স্ট একটা কিরকম একটা ভাইবস ক্রিয়েট হতো। তো তার জন্য মানে কেউ একটা ওপরে ঠিক যেত না, মানে জাস্ট ঘুমোতে বা কিছু দরকারে। তো এবার আমি বাবার সাথে মানে ওই টুকটাক হয় না, কেনাকাটা করতে যাচ্ছিলাম, বেরোচ্ছিলাম। তো আমার একটা মানে জরুরি জিনিস আনতে এসছিলাম উপরে। এবার ওই রুমটার ব্যাপারটা হচ্ছিল কি, মানে আমাদের যেই ছাদে গরম মানে তাপ আসে, তো তার জন্য না মানে ওপরের ওই ভাইবসটা না মানে পুরো আহ, গরম একটা হাওয়া সবসময় হতে থাকে। তো তার জন্য লাইটস অফ করে আমরা রাখি, কারণ মানে একটু লাইট অফ করে দেখবে মানে একটু গরমটা কেটে যায় আর কি, জানলা দরজা যদি খুলে রাখা হয়। তো আমরা তাই, তখন তাই ছিল। তো রুমের সব লাইটস অফ ছিল। তো তখন ওই রুমের সামনে থেকে যখন যাচ্ছিলাম, তখন দেখি একটা মানে কি বলবো, একটা মানে কালো অবয়ব, মানে সিরিয়াসলি আমি এখন বলছি আমার গুজবাম্প আসছে। তো এরকম বিছানায় মানে বসে রয়েছে ওই সেই খাটে। তো আমি সব মানে যেই জিনিসগুলো আমার এক্স্যাক্টলি মনে আসছে না, এই জিনিসগুলো আমি আহ, মানে দরকারে নিয়ে যাচ্ছিলাম নিচে, তো আনতে এসেছিলাম। ওগুলো ফেলে রেখে আমি চিৎকার করতে করতে আমি নিচে নেমে যাই। তো সবাইকে বলে, দেখো একটা বাচ্চা এরকম বলছে, তখন কতই মানে খুব একটা তো বড় না, ক্লাস 2-তে পড়ি। তো ক্লাস 2 এর বাচ্চা এরকম চিৎকার করতে করতে নিচে না নেমেছে, সেটা কিছু হয়তো দেখে। তো সবাই অতটা ক্যাজুয়ালি নিয়েছে জিনিসটাকে, কেউ মানে খুঁটিয়ে দেখেনি। তো তারপর আমাকে মানে আমি কাঁদছিলাম প্রচন্ড, কারণ এরকম আমি দেখেছি। তো তখন এসে দেখলো যে কিচ্ছু নেই, লাইট অন করে। তো জাস্ট এরকম আমি দেখে ওই রুমের সামনে থেকে আমি অনেক বার মানে যেতে পারিনি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইবার আমি একদিনকে আবার ওই মানে আমি ঘুঙুরের শব্দ আবার পেয়েছিলাম একটা রাতে। তো এরকম জেগেছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আর কি। তো তখন আমি দেখ মানে শুনছি ওই মানে দূর থেকে মানে আসছে আর কি, মানে এরকম একটা আওয়াজ আসছে। তো
আওয়াজ যখন আসে তো তখন যেরকম আওয়াজটা হয় আস্তে আস্তে কাছে আসছে এরকম একটা ব্যাপার। তো বাড়ির ওই কোণা থেকে একদম আওয়াজটা আসছে, আস্তে আস্তে ভেতরে আসলো আওয়াজটা, ভেতর থেকে সোজা সিঁড়িতে উঠলো আওয়াজটা, মানে এরকম করে আসছে আর কি। আমি ভয়, আমি যে এটা কি হচ্ছে। তো মানে তারপর তো মানে আমার সাথে মানে যেই দিদি ছিল আর কি, তো তাকে মানে আমি বললাম, তো মাঝরাতে ডাকতেও পারছি না, ডাকার সাহসও আসছে না। তো তাকে বললাম যে এরকম এরকম ব্যাপারে একটু তো তো ও লাইট জ্বালালো, ও বললো যে কিছু না, ঘুমিয়ে পড়। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করেছিলাম। তো যাই হোক, তারপর আমি আসি লকডাউনের আগের চ্যাপ্টারে। লকডাউনের আগে এবার দেখো, আমার বাবার যেহেতু ব্যবসা আছে, বিজনেস, গাড়ির আমাদের ব্যবসা, তো এবার অনেক জায়গায় বাবাকে যেতে হয়। তো অনেক রাত অবধি, উম, অনেক রাত হয়ে গেছে, লকডাউন ছিল, তখন লকডাউন ফার্স্ট পড়েছে, ওই টাইমটা কথা বলছি। তো তখন বাবা একটা জায়গায় গেছিল, তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় একটা মতো বাজে। তো তখন মায়ের কাছে তখন একটা ফোন ছিল, বাট ফোনে ওই রিচার্জ ছিল না, এরকম একটা ব্যাপার। সবাই ঘুমিয়ে পড়েছে। তো মা ওয়েট করছিল বাবার জন্য, তো এবার ফোনও করতে পারছে না। তো বাবা আসবে আসবে এরকম ওয়েটে আছে। তো আমি ঘুমিয়ে পড়েছি। তখন বাবা এসেছে সেদিনকে আহ প্রায় রাত 3:30টার সময়, মানে ওই ভোর। কারণ আমি বলছি, বাবা যখন ফিরছে তখন ওই গাড়ির ওই দেখবে আয়না গুলো হয় না, ছোট ছোট আয়না, তো ওইখান থেকে দেখছে যে মানে কেউ একজন পেছনে, গাড়ির পেছনে, মানে পেছনের সিটে বসে রয়েছে। তো আমি এটা বলছি, আমারই ভয় লাগছে রীতিমতো। তো এরকম গাড়ির সিটে বসে রয়েছে, বাট বাবা বলেছে মানে তখন ভেবেছে হয়তো যে কোনো কিছু ছায়া হয়তো পড়ে না আর কি, লাইটের, গাড়িতে দেখবে আসে ছায়া, লাইট। তো এবার তখন বাবা ভেবেছে যে কোনো ছায়া ছায়া হবে হয়তো। কিন্তু আবারও যখন তাকিয়েছে তখন দেখছে আহ ওই সেম, ওখানে বসে রয়েছে কালো একটা অবয়ব। এবার তখন, আর আমার বাবা না মানে প্রচন্ড ঠাকুর বিশ্বাসী, প্রচন্ড, মানে আমাদের বাড়িতে মানে অনেক ঠাকুর আছে, আর সব ঠাকুরের পুজো দেওয়া হয়, আর সন্ধ্যাবেলা ধূপ ধুনো সবকিছু দিয়ে। আর আমার বাবা তো মানে কালী মায়ের ভীষণ ভক্ত। তো যাই হোক, বাবার ঘরে রুদ্রাক্ষ রয়েছে, যেটা ভীষণ ভালো কাজ করে, তো সিদ্ধ করে আর কি। তো তখন দেখছে, এবার তখন না বাবার একটু ভয় ভয় লাগছে। তখন রাস্তা খুব শুনশান, লকডাউনের টাইম, কেউ সেভাবে যাচ্ছে না আর অত রাত্রে। তো যেখানে বাবার 12:30 একটায় ফিরে, একটা কি একটার মধ্যে ফিরে আসার কথা, সেখানে বাবা এসেছে 3:30 কেন। তো ওই অবস্থা দেখলো, দেখে বাবা না মানে ভয়ও লাগছে, তারপর গাড়ি চালাতে হবে, ভয় পেলে তো আর হবে না, বাবা তো একা ছিল। তো তখন কি করেছে, মানে ঠাকুরের নাম জপছে, ঠিক আছে, বাবা যে ঠাকুরের দীক্ষা নেওয়া, তো ওই ঠাকুরের নাম নিচ্ছে। এবার যেই নাম নিতে নিতে ওই অবয়বটা কি করেছে, বাবার পাশের সিটে এসে বসেছে, সামনের সিটে, মানে আমার গা কাটা দিচ্ছে রীতিমতো। তো সামনের সিটে এসে বসেছে, বাবা দেখে মানে ওখানে হার্ট অ্যাটাক এরকম হয়ে যাবে আর কি। তো বাবা এবার ওই স্টিয়ারিং
ঠিক মানে কন্ট্রোলও করতে পারছে না, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাই চান্সলি। তো এবার দেখছে ওই জোনাকি পোকাগুলো হয় না, জোনাকি পোকাগুলো এসে ওই অবয়বটার গায়ে এরকম এসে এরকম আহ, জমছে। তো এবার তারপর তো মানে কোনো মুখ টুখ দেখা যাচ্ছে না, খালি একটা অবয়ব। তো এইবার বাবা যখন মানে বাবাকে আর পথ ভুলিয়ে দিচ্ছে বাবাকে। বাবা মানে দেখো, গাড়ি চালানো অনেক বছরের এক্সপিরিয়েন্স বাবা, কিন্তু এটা তো হতেই পারে না, না বাড়ির কাছের রাস্তা, চেনা রাস্তা, কিন্তু বাবা মানে দিক খুঁজতে পারছে না, ঘোরাচ্ছে সেই কোন জমিতে, বনে, জঙ্গলে নিয়ে যাচ্ছে গাড়ি, ঠিক আছে, মানে চিনতেই পারছে না বাবা। আর কেউ নেই রাস্তায় যে তাকে জিজ্ঞাসা করবে। আর বাবা তো মানে স্টিয়ারিং মানে হাত কাঁপছে বাবা, এরকম একটা ব্যাপার। আর তখন মানে গাড়ি অটোমেটিক নাকি ছুটছে। তো তখন এরকম করতে করতে আর খালি মানে মা তারার নাম নিচ্ছে, কালী ঠাকুরের নাম নিচ্ছে, যাদের যাদের দীক্ষিত মানে যার দীক্ষিত তার নাম নিচ্ছে সেই ঠাকুরের। তো তারপর এরকম হতে হতে প্রায় 2-3 ঘন্টা পর, 2-3 ঘন্টা পরে এরকম মানে কোথা থেকে না কোথায় মানে নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর মানে বাবাকে মেরে ফেলেই দিচ্ছিল সেদিনকে। যখন মানে নাম নিতে নিতে হয় না, মানে পজিটিভ এনার্জি মানে আহ সেটা প্রমাণ দেয় যে পজিটিভ এনার্জি আছে। তো তারপর এরকম লড়াই করতে 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 যে বাড়ির কাছে রাস্তাটায় কোনোভাবে চলে এসছে, তখন ওই অবয়বটা নাকি বাবার মানে ঘাড় ধরে মানে স্টিয়ারিং এ ঠুকে দিয়ে তখন বলছে যে এই যাত্রায় বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। কে বলে, বলছে? হ্যাঁ, কে বলছে? ওই অবয়বটা নাকি আহ তো বলে, এই কথাটা বলে এই গাড়ির জানলা থেকে, তোমার বাবা এটা শুনছে? হ্যালো, হ্যাঁ, আমি বলছি তোমার বাবা এটা শুনছে, এই কথাটা বলছো? হ্যাঁ হ্যাঁ, বললাম না, পাশে বসে রয়েছে, পাশের সিটে। তখন কোন সাল, 20 সাল মেবি, আমি যত মানে ভুল না করি। আর কি যে কেউ হয়তো বিশ্বাস করবেন, কিন্তু এক্স্যাক্টলি এটাই একদম বানিয়ে একদমই বলছিলাম আমার মানে না, গা আমি কাটা বানিয়ে দিচ্ছে। কথা বলছি না আমি, মানে এটা খুব অস্বাভাবিক না বাবার কাছে? অস্বাভাবিক। হুম 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 আর তো বাবার তো মানে স্টিয়ারিং এ হাত দেবে, হাত কাঁপছে, আর গাড়ি একা একা ছুটছে মানে উল্টো পাল্টা হুম। রাস্তায়। তো এবার তখন ওই অবয়বটা নাকি জানলা থেকে চলে গেছে, উড়ে গেল, ঠিক আছে। আর তারপর ওই যে বাবার মাথাটা মানে ধরে এরকম ইয়ে করলো, ধাক্কালো, হুম ও তখন ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা হুম। পোলে, ধাক্কা লেগে বাবা সেন্সলেস হয়ে গেছে। তো এবার তারপর ওই এত জোরে আওয়াজ হয়েছে, আর তখন তো ভোর, অনেকে সাপোজ ওই যায় হয়তো বাজারে বা হাটে বা মাছ আনতে হয়, আছে না কেউ কেউ যে হুম হুম উঠতে হুম হুম হয় বা কোনো দরকারে। তখন একজন উঠেছিল, এত জোরে আওয়াজ হয়েছে তিনি নাকি শুনতে পেয়েছে, আর অনেকে নাকি জড়ো হয়ে গেছিল, ঠিক আছে। তো এরকম তো গাড়ির কাছে চলে এসছে সবাই, যে মানে বলছে দাদা কি হয়েছে কি হয়েছে। তো বলছে মানে কিছু বলতেই পারছে না, মানে তো লাগছে। তো তারপর একজন চেনা পরিচিত তার মধ্যে ছিল, তিনি ওকে। মানে অফিসে বেরোবে আর কি, মানে এরকম টাইপের। তো তখন মানে তোমার বাবাকে চেনে তিনি? হ্যাঁ হ্যাঁ, তো তখন বলছে দাদা আপনাকে কি ছেড়ে দিয়ে আসবো বাড়িতে, বলছে না আমি মানে কিছুই তো বলতে পারছি না বাবা। সেটাই। তো তখন জল টল খাওয়ালো, সেন্স ফেরালো। তখন বাড়িতে ঢুকেছে 3:30 মতো। তো তারপর বাবা মানে যে গ্যারেজ আছে আমাদের, হুম হুম ওখানে লকও করলো, দিয়ে আসলো। আমি জানি না ওটা কি, হয়তো সে বাবাকে ছাড়েও নি তখনও, হুম বাবার সাথে এসছে। বা এবার বাবা নাকি কোনো কথা বলছে না, ঠিক আছে,
কিরকম একটা ঘোরের মতো লাগছে। পরে মা নোটিস করেছিল, তখন মা ঘুমাচ্ছন্ন একটা ব্যাপার, 3:30 বাজে। তো যাই হোক, তো বাবাকে খেতে দিয়েছে, হাত মুখও ধোয়নি বাবা ওই অবস্থাতে, মানে ভাত খাচ্ছে কম, ভাত ছেটাচ্ছে। তোমার বাবা? হ্যাঁ, এবং এঁঠোর ওপর শুয়ে পড়েছে। হ্যাঁ। হুম, আমি বলছি আমার কিরকম লাগছে। তো এঁঠোর ওপর শুয়ে শুনেও একটা পড়েছে। কেমন ভয় লাগছে একটা জিনিস। হুম। তখন মা না বললাম, এবার ভাবছি যে এরকম ড্রাইভ করছিল, তো ঘুমও হুম। পেয়েছে, এবার মারও ঘুম পেয়েছে, কতক্ষণ আর জেগে থাকবে। তো এবার মা ঘুমোতে চলে গেছে, এবার বাবাকে বলেছে যে তুমি খেয়ে টেবিলে রেখে দিও, মানে খাবার প্লেটে যা হুম। আছে। আমি শুয়ে পড়লাম, আমার আর ভালো লাগছে না, বলে চলে গেছে। মা ভোরবেলা উঠেছে, উঠে দেখে বাবা নেই বিছানায়। এসে দেখছে বাবা ওই এঁঠোর ওপরে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। হ্যাঁ, কি অবস্থা এটা? ওরকম ভাবেই ভাতের প্লেট আছে, এরকম সাজিয়েছিল মাছ টাছ দিয়ে। তো ওরকম ভাবে আছে। এবার বাবা তারপরেও যখন ডাকা হচ্ছে হুম। তখনও কিছু বলতে পারছে না, এতটাই ভয় পেয়ে গেছে। তারপর যেই চেনা পরিচিত ভদ্রলোক পরের দিন, 2 দিন পর, তো বাবা নর্মালি মানে যেই কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সব যাচ্ছে মোটামুটি। তো টানা ঘুম দিয়েছে, কারণ একটা তো স্ট্রেস আছে না, যা একদমই। হয়েছে। আর তার সাথে তো গাড়ি টাড়ি চালানোর পর একটু বিশ্রাম না নিলে অসুবিধা হয়। হ্যাঁ, তো এবার তখন দু একদিন পর মেবি যে ভদ্রলোক আর কি চিনে, মানে চেনা পরিচিত ছিল হুম। বাবার সাথে, তো যিনি ওই রাতের বেলা এসেছিল হুম। হুম। অ্যাক্সিডেন্ট হুম। হুম। তখন, তো উনি আমার মাকে হঠাৎ রাস্তায়, মানে বেশি দূর বাড়ি না, তো তখন মাকে জিজ্ঞাসা করছে যে দাদা ঠিক আছে তো? এবার মা বলছে হ্যাঁ, ঠিক আছে, খারাপ কেন থাকবে? তখন মাকে ওই ওই ভদ্রলোক সব বলেছে, কারণ ওই ভদ্রলোককে বাবা বলেছে। হুম। মানে তখন কিছু কিছু বলেছে, সবটা কি আর বলতে পেরেছে, এবার কিছু গেস তো উনি করেছে, তার মানে এরকম হয়েছে। তো বাবা তো সবটা বলতে পারেনি, কিছু কিছু বলেছে। তো উনি উনি মাকে বলেছে যে এরকম এরকম বিষয়, দাদা কারোর কাছ থেকে ঝালিয়ে নেবেন। এবার ফরচুনেটলি বাবার কিছু হয়নি, হয়তো ঠাকুরের আশীর্বাদ। তো এরকম আর কি ব্যাপার হয়েছিল। তখন আমার আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের, তখন আমার কাকার কাছে গিয়ে বাবা সব বলেছে যে এরকম আমাকে কোন জমিতে নিয়ে গেছিল, কোন জঙ্গলে ঢুকিয়ে দিয়েছিল গাড়ি, ঠিক আছে, আর গাড়ির সামনেটা ড্যামেজ হয়ে গেছিল, বড় গাড়ি তো ড্যামেজ হয়ে গেছিল, তো ওটা রিপেয়ারিং করেছিল, যাই হোক। বাট বাবার কিছু হয়নি। ওই যে ওই এনটিটি বলবো কিনা জানি না, ওটাই হয়তো হবে এনটিটি, মানে কালো অবয়ব। তো ও মানে খুবই সাংঘাতিক একটা বিষয় ছিল, মানে ঠাকুরই হয়তো বাবাকে বাঁচিয়ে দিয়েছে, এরকম একটা এক্সপিরিয়েন্স বাবার লাইফে ক্রিয়েট করেছে। আর একটা এক্সপিরিয়েন্স বাবা ক্রিয়েট করেছিল, সেটা হচ্ছে সেটা সাংঘাতিক বলবো কিনা জানি না, অনেক বছর আগে। তো ওরকম বাবা একটা, মানে আসছে আর কি অনেক রাতে। তো সাথে একজন ছিল আর কি, অনেক 2-3 জন ছিল। তো আসছে, তো দেখছে যে উম, একটা সাইকেল কত স্পিড হতে পারে, ওই গাড়িটার থেকে তো বেশি স্পিডে যাবে না। না, অসম্ভব। 20 থেকে 30। বাবা যত স্পিড দিচ্ছে, হুম। সাইকেলটা
তার থেকে বেশি স্পিডে যাচ্ছে। বাহ, হ্যাঁ, বাবা কেন বেশি স্পিডে দিয়েছে গাড়িটা, কারণ ওই সাইকেলে একটা মহিলা ছিল, তখন হুম, রাত বাজে 2:30, ফাঁকা রোড, কিন্তু মহিলাটা লাল পেড়ে শাড়ি, সাদা শাড়ি আর লাল লাল পাড়, আর ঘোমটাটা মুখ অব্দি টানা। এটা কখনো সম্ভবই না যে মানে গাড়ির এত স্পিডে স্পিডে কি করে সাইকেল। চালাবে, মানে এটা সম্ভব কি করে হবে? এটা তো মানে অসম্ভব। অশরীরী কেউ কোনো কিছু হলে তখন এটা বোঝা যায় যে হ্যাঁ এটা এরকম হতে পারে, কিন্তু এটা হুম। সাধারণ মানুষের একদম ধরাছোঁয়ার বাইরে এটা। হ্যাঁ, সেটাই। তো এরকম আরো বাবা ক্রিয়েট করেছে, বা সেগুলো তো আমি জানি না, বাবাই ভালো বলতে পারবে। তো যাই হোক, তো আর তোমার বাড়িতেও অনেক রকমের প্রবলেম হয়েছে। অনেক রকমের প্রবলেম হুম, হয়েছে, তো সেগুলো আস্তে আস্তে আমি আসি। হুম। তারপর তুমি আগের দিন একটা ছবি দিয়েছিলে, যেটা দেওয়ালের একটা ছাপের ব্যাপারে, হুম সেই হুম ব্যাপারটা হুম একটু বলো না। আমি আস্তে আস্তে আসছি, ওটা তো ঠিক খুব আছে, রিসেন্ট ঠিক কেস। আছে, তুমি বলো, বলতে থাকো তোমার মতো করে। তো 2020টা গেল, 21-এ, না 2020-তেই আর একটা ইনসিডেন্ট হয়েছিল, বাবার সাথে না, আমাদের বাড়িতে। আমার এক দাদু ছিল, মানে আমার বাবার তরফে। তো ওই দাদুটা আমাদের বাড়িতে আসতে ভীষণ পছন্দ করত। উম, উনি লকডাউনে মারা গেছে। এবার সবাই দেখো, ওই তখনকার লকডাউনে মানে কেউ যদি একটু জ্বরও হতো না, বা কেউ যদি এমনি হার্ট অ্যাটাকেও মারা যেত, তখন মানে তখন ডক্টরই লিখে দিত যে না, ইনি করোনা হয়েছিল, কোভিড-19 হয়েছিল। তো ওই দাদু মারা যায়। যখন মারা যাবে, এবার উনি না, আহ, আমার ঠাকুমার সাথে সম্পর্কটা হচ্ছে যে আহ, ঠাকুমার জামাইবাবু আর কি, ঠিক আছে। তো ওই দাদু আর কি আমাদের ভীষণ ভালোবাসতো, ভীষণ। আর উনি ওনার ওই শ্বাসকষ্টের একটা প্রবলেম ছিল, পুলিশ ছিল উনি। রিটায়ারমেন্ট হওয়ার পর আমাদের বাড়িতেই বেশি আসতো, আর অনেক দিন থাকতো, মানে 1 মাস 2 মাস এরকম। আর উনি খুব কৃষ্ণ ভক্ত ছিলেন, ঠাকুর নাম করতো সবসময়। উনি মারা যায় 2020 সালে, কোভিড-19 তখন জুন মাসের 6 তারিখ। তো কিন্তু ওনার বডিটা দিয়েছিল প্রায় 15 দিন পর। সেটা নিয়ে বলছি কেন, কারণ উনি এমনি মারা গেছিল, বাট ওখান থেকে বলেছিল যে ওনার কোভিড-19 হয়েছিল। তো তার জন্য বডি তখন মানে 15 দিন বাদে দিয়েছিল, পচে গলে গেছিল, যা তা অবস্থা। তো যাই হোক, যেদিনকে মারা যায় আমরা তো কেউই জানি না উনি মারা গেছে, কারণ উনি মালদাতে বা ব্যারাকপুরে মারা গেছে, আমার এক্স্যাক্টলি মনে নেই। মানে উনি ওনার মেয়েদের কাছে আর কি ছিল, ছেলে মেয়েদের সাথে। তো হঠাৎ করে ফোন আসলো উনি মারা গেছে, ঠিক আছে। দাদুর কাছে ফোন আসলো, আমার দাদু। তার হয়তো মিনিট 10 আগে বা 5 আগে ঠাম্মা দেখছে সন্ধেবেলা, ভর সন্ধে, তখন 6টা 6:30 হবে, আর জুন মাসে যা গরম। তো তখন আর আমাদের দুটো বারান্দা, যেহেতু উপরে একটা বারান্দা, নিচে একটা বারান্দা। তো ঠাকুমা ওই বারান্দায় বসে বসে হাওয়া টাওয়া আসে, আর আমাদের ওই ছোট্ট একটু গার্ডেন মতো বাড়ির সামনেটা, হাওয়া টাওয়া আসে, তাই বসে রয়েছে। একজনকে ওই গার্ডেনের সামনে থেকে সোজা আমাদের উঠোন বরাবর গেট, মানে গেটের সামনে থেকে সোজা বাড়ির ভিতরে চলে গেল। তো ঠাম্মা বলছে কে রে, মানে এরকম হাইটের, আর উনি না খুব লম্বা ছিল, খুব লম্বা ছিল, পুলিশ যেহেতু, আর খুবই লম্বা ছিল উনি। আর সেরকমই ওনার মানে গায়ের রংটা মানে খুবই মানে ডার্ক ছিল, খুব ডার্ক, মানে অন্ধকারে যে কেউ ওনাকে দেখে ভয় পেত এরকম, মানে খুবই ছিল বলতে গেলে। আর সেরকম লম্বা রোগা ছিল। তো উনি
ওনার মতো ওনার হাইটে এরকম পাস করলে এরকম ঠাম্মা জানলা থেকে দেখতে পাচ্ছে। তো আহ, আহ, বোনকে বললো বাড়িতে যে দেখতো এটা কে গেল। এবার আমাদের বাড়িতে মানে ব্যাপারটা হচ্ছে যে তখন তো অনেকেই ছোট, আজ থেকে 5 বছর আগের কথা। তো তখন বলছে, এবার ভয়ও পাচ্ছে, ভয়ও মানে পেতো ভূতের কোনো গল্প ইয়ে করলে। তো বোন বলছে যে কোথায় কেউ নেই। তো বোন আবার ভয় ঠাম্মার আবার আঁচলের তলায় লুকিয়েছে, ঠিক আছে, মানে ছোট তো বাচ্চা। তো তার 5 মিনিট পর খবর আসলো দাদুর কাছে যে ওই দাদু মারা গেছে। ঠিক আছে, ঠাম্মা শুনলো, কিন্তু ঠাম্মা নোটিস করলো যে কেউ তো একজন ঢুকেছে, কারণ ওটা বোনও দেখেছে, পরে বোন বলেছে। আহ, কিন্তু সে যদি ঢুকেও থাকে, আর আমাদের না দুদিকে দুটো দরজা, ঠিক আছে, ফ্রন্টে একটা আর একটা একটু সাইড, ঠিক আছে, মানে তুমি দুটো দরজা দিয়ে এন্ট্রি করতে পারো। তো ওই দরজা যেহেতু বন্ধ, আর ওই দিকের যে একটু সাইডের দরজাটা ওটা সোজাসুজি চলে যাচ্ছে সিঁড়িতে, ঠিক আছে, সিঁড়ির দিকে সোজা একদম দোতলায়, তারপর 3 তলায়। তো এরকম এন্ট্রিটা হচ্ছে। আর তো কেউ যদি, তো তখন ঠাম্মা নোটিস করলো কেউ যদি ভেতরে ঢুকেও আসে তো সে তো বেরোবে, এটা না যে সে পাঁচিল টপকে বেরোবে, এটা তো হতে পারে না। তো যাই হোক, তো শুনলো সেই দাদু আর নেই। মনটাও আমাদের খারাপ লাগলো যে এত ভালোবাসতো। যাই হোক, ঘটনাটা ঘটে, ঘটনাটা স্টার্ট হয় তাকে কেন্দ্র করে তার মানে মারা যাওয়ার 1 সপ্তাহ পর। প্রচন্ড গরম পড়েছে সেই মধ্যে, জুন মাসের গরম, বাপরে বাপ, চরম গরম। আর সেই টাইমটা ওই 20 সাল, 21 সাল, 22 সাল খুব গরম দিত। তো খুব গরম পড়েছে। এবার আমরা উম, নিচেই শুয়েছি, নিচে যেহেতু আমাদের দুটো রুমে এসি, তো একটা রুমে শুয়েছি, তো দরজা বন্ধ। তো এইবার ফার্স্ট ডে যেটা হয়েছিল, নকিং, জাস্ট দুটো আর ওই রুমের না দুটো দুদিকে দরজা, জাস্ট একটা নকিং, ঠিক আছে। আবার 5 মিনিট পর আর একটা নকিং, মানে যত তোমার টাইম বাড়ছে তত সাউন্ড, মানে নকিং এর সাউন্ডটা আরো তীব্র হচ্ছে। তো ঠিক আছে, নকিং হচ্ছে, কিন্তু কিছু হলো না, বাস নকিং। সেকেন্ডে দুম দুম করে আওয়াজ, দুটো দরজা, ঠিক আছে। তো তখন না দাদু উঠে গেছে, আর আমার দাদু আজ অব্দি মানে সেরকম যে ফিল করা, ঠিক আছে, মানে খুব রাশ ভারী লোক, মানে কোন রাশি ওনার হালকা না, খুব ভারী রাশি, মানে কোনো কিছু ফিল, কোনো কিছু দেখে না, এরকম একটা ব্যাপার। কিন্তু সেদিনকে আহ দেখে মানে শুনেছিল। তো যখন এরকম ধুপ ধুপ করে আওয়াজ হচ্ছে তখন সবার ঘুম ভেঙে গেছে। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো আমরা আর সেই টাইমটা এরকম নকিং টকিং হচ্ছে, তো আমরা সব কাজিনরা মিলে এক জায়গাতেই মানে ভিড় জমিয়েছি, মানে ঘুমানো আর কি, বিশেষ করে রাত্রিটা, রাতের বেলা। তো ধুপ ধুপ করে আওয়াজ, তো তখন দাদুরও ঘুম ভেঙে গেছে, এতটা মানে ধুপ ধুপ করে আওয়াজ হচ্ছে। তো দুটো দরজাতেই। তো তখন দাদু বলছে কি বিড়াল টিড়াল হবে হয়তো। তখন আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, তো ও মানে তার মে মাসেই ওকে মানে দিয়ে দেওয়া হয়েছিল, মানে কোথাও আর কি। তো তার জন্য কুকুরটাও নেই, কুকুরও ছিল না। তো এইবার এরকম অনেক রাত হয়ে গেছে। তো তখন কটা বাজে, তখন এই 2টো হবে, তখন এরকম আওয়াজ হচ্ছে।
তো তখন দাদু উঠে মানে বলছে যে তোরা ঘুমিয়ে পড়, কিছু না বিড়াল ছিল হবে হয়তো, মানে ঘুরানোর জন্য। দাদু কিন্তু টের পেয়েছে শব্দটা। তো তারপর এবার তো আমরা শুয়ে পড়েছি। সেদিনকেও সেরকম আর কিচ্ছু হয়নি। থার্ড ডেতে তখন কটা বাজে আর আওয়াজ মানে ইনসিডেন্ট গুলো হতো 1টা থেকে 2:30টার মধ্যে বা 3টের মধ্যে। এর বেশি 3:30তে হতো না, 4টেতে হতো। তো এরকম শুরু হয়েছে থার্ড ডেতে। যেটা হয়েছে এত জোরে জোরে মানে সাউন্ড হচ্ছে, ঠিক আছে, এত মানে মনে হয় কি মানে লাথি দিলে যেই আওয়াজটা হয়, একদম এক লাথি মেরে দরজা খোলা সেম। দুটো দরজায় একসাথে এক লাথি মেরে দরজার ছিটকিনি ছিল, ছিটকিনি পর্যন্ত মানে ইয়ে হয়ে খুলে দরজা পুরো মানে খুলে গেছে। মনে হয় কি একটা লাথি মেরে পুরো জোরে একটা ধাক্কা মেরে দরজা খুলে দিল, সেম এরকম। আর ওই দরজা যে দরজাটা একটা দরজায় তালা ছিল, মানে তালা ঝোলানো ছিল, লক করা না, কিন্তু তালা ঝোলে আর কি, কখনো লক করে রাখলে তো তার জন্য তালাটা নড়ছে, এতটা তীব্র ভাবে দরজাটা খোলা হয়েছে। মানে প্রচন্ড টর্চার শুরু হয়েছে, মানে এ তো যাবে না ওরকম একটা ব্যাপার তখন। তো সেই টাইমটায় আমরা মানে কোথায় লুকোবো বা কি করবো, আর তালাটা কাটছে, মানে রাতের পর রাত ঘুমানো হচ্ছে না ঠিকঠাক, এরকম আওয়াজে বেলা হচ্ছে, ঘুম থেকে উঠতে, ঠিক আছে, সেরকম আর কি ব্যাপার শুরু হলো। তো থার্ড ডে গেল, ফোর্থ ডেতে এরকম সেম আমার। তারপর ঠাম্মা কি করলো, যে গঙ্গার জল ছিটিয়ে ঠাম্মা মানে ঘুমোতে পড়লো। আর মাথার কাছে তুলসী পাতা, মানে বালিশের নিচে। আর হনুমান চালিশার যে ছোট বইটা, ওটা সব মানে সেফটি গুলো নিয়ে ঘুমানো যায় আর কি। আজ রাতে যেন কিছু না মানে ব্যাপারটা হচ্ছে কি যে এরকম এসি চলছিল, দুটো দরজা বন্ধ, ওনার না মানে ওই জানলা দরজা বন্ধ এসব ভালো লাগে না, মানে ভালো লাগতো না আর কি। মানে সবসময় খোলা, এবার উনি যেহেতু শ্বাসকষ্টের একটা প্রবলেম ছিল ওনার, তো সবসময় আমাদের বলতো কি তোদের জানলা দরজা বন্ধ করে থাকা, একটু হাওয়া বাতাস খেলে না, ঠিক আছে, যেরকম হয় বয়স্করা যেরকম বলে। তো ওরকম এরকম হলো, হতে হতে ওনার প্রেজেন্ট ফিল করতে পারতাম আমরা। তো আওয়াজ হতো, এরকম করতে করতে ওনার যে মানে সাধ্য তারপর মিটে গেল, ঠিক আছে। তারপরে কিছু হতো না, মাঝখানে ওরকম আবার শুরু হয়েছিল নকিং সাউন্ড, তারপর এরকম তো জানলায় নকিং, সব এরকম হয়ে গেছে, এখন আর কিছু হয় না। তারপর আর একটা ইনসিডেন্ট হলো আমাদের বাড়িতে, ওই রিসেন্টলি যেটা তুমি বলছিলে যে ওই ছবিটা তোমাকে পাঠিয়েছিলাম, ওটা হচ্ছে যে নতুন কালার করা হয়েছে, নিউ কালার, কোনো কালো দাগ না, কিছু না। দেখি হঠাৎ করে দেখি দুটো হাতের ছাপ দেওয়ালে, আর এমন জায়গায় যেখানে নর্মাল মানুষ মানে দূরের কথা, একটু লম্বা ধাঁচের মানুষও হাত দিতে পারবে না, হাত যাবে না যদি না সে বড় টুলের সাহায্যে উঠে এরকম হাতের ছাপটা দেয়। মানে যেখানে আমরা সিলিং এর মানে বেশ মানে ধরো কয়েক ইঞ্চি বাদ, তারপর সিলিংটা, মানে সিলিং এর কয়েক ইঞ্চি নিচে, মানে বুঝতে পারছো ঠিক কতটা হাইটের। হুম হুম। ওখানে ওখানে তো নর্মাল মানুষের হাতের ছাপ অসম্ভব। তো অসম্ভব। ও মাঝখানে একটা ইনসিডেন্ট হয়েছিল ওই লকডাউনের পরই, হুম আমার ঠাম্মার সাথে।
কি হয়েছে যে ঠাম্মা চোখ অপারেশন তখন করেছে, ঠিক আছে, একটা চোখ অপারেশন করেছে। তো একটা চোখের ওই সবে মানে ওই চোখের পট্টি গুলো হয় না, এই দুদিন পরই এই যে চোখে অপারেশন হয়, তো ওই ব্যান্ডেজ করা ওটা খুলে দিল। বাট তখন বলেছিল যে 10 থেকে 15 দিন ওই মানে ম্যাক্সিমাম 10 দিন ওই যে ওই চোখে যেই একটা হঠাৎ লাইট বা টিভির কোনো বা ওই ফোনের লাইট যেন না করে চোখে, এফেক্ট হতে পারে। তো তার জন্য আর ঠাম্মার রুমটা তার পাশে ডাইনিং প্লেস আমাদের, আর তার পেছনে কিচেন। তো আর নিচে বারান্দাটা যাচ্ছে, তো বারান্দার সাইডে টয়লেট বাথরুম। তো ঠাম্মা টয়লেটে উঠেছে, আর ঠাম্মার খুব বাকি যে জল খাওয়া, তারপর আর ঠাম্মার ঘুমও আসে না, ঘুম আসে লেটে, জল খাওয়া, বাথরুম যাওয়া এরকম লেগেই থাকে এখন। তো ঠাম্মা এরকম উঠেছে, আর ডাইনিং প্লেসের লাইটটা না যেটা জ্বালানো থাকে, বাট তখন অফ করতে হতো, কারণ ঠাম্মার চোখে গেলে এফেক্ট হতে পারতো। তো তখন এরকম ঠাম্মা উঠেছে বাথরুমে বারান্দার লাইটটা অন করা ছিল, মানে ওই ছোট যেই নাইট ল্যাম্প গুলো হয় ওগুলো। তো ঠাম্মা লাইটটা অফ করে সোজা আসছিল, ঠিক সেই মুহূর্ত মানে ঠাম্মা পরে বলেছে আমাদের গায়ে কাটা দিচ্ছে। তো ঠাম্মা যখন আসছে লাইটটা মানে অফ করে, তখন ওই ডাইনিং প্লেস থেকে মনে হচ্ছে ঠাম্মার পাশেই সে দাঁড়িয়ে বিকট আওয়াজ করে, মানে যেরকম হাসে হাসে যেরকম মানে নর্মাল মানুষ না, যেরকম খুব হাসে সেই রকম একটা মানে ফিমেল ভয়েসে খুব হাসছে। আর ঠাম্মা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে বাড়িতে। তো খুব হাসছে, মানে বিকট হাসি যাকে বলে। তো ঠাম্মা বলছে কে রে, কে হাসছে? আর ঠাম্মার মানে সাহস আছে, বাট আগের মতো এখন মানে এত না। আগে তো মানে ডাকাতদের সাথেও চোর যারা আসতো আগেকার দিনে, তখন তর্ক বিতর্কও হতো, মানে ঠাম্মা দরজা খুলে বলতো কি চাই লাগবে, মানে এরকম আর কি। খুব সাহস ছিল, ডাকাত টাইপ। তো ঠাম্মা বলছে কে রে, কে হাসছে? তাও ঠাম্মা লাইট জ্বালাতে যাবে, মানে ওই ডাইনিং নাকি বিকট আওয়াজ করেছে, মানে ওই হুঙ্কার টাইপের করে না সেরকম। আর ঠাম্মা রীতিমতো ভয়ে তারপর দাদুকে ডাকছে, মানে দৌড়াতে এসে ওই চোখ অপারেশন হয়েছে ওই নিয়ে চোখ নিয়ে। তখন দাদুকে ঠেলে উঠিয়েছে, দাদু তখন এসে দেখছে কিচ্ছু, ঠিক আছে। তো ওরকম একটা টাইপের শুরু হয়েছে। আর মাঝখানে ঠাম্মা মানে মাঝখানে না বলাটা ভুল, কিছু বছর আগে আমাদের ওই রাস্তাটার থেকে ঠাম্মা শুনতে পারতো, মানে রাস্তাটা তার পাশে একটা জমি আছে, একটা ফাঁকা প্লট টাইপের, ওখানে না কোনো বাড়ি না কেউ কিছু করে, মানে একটা ফাঁকা প্লট, ওটা কেউ সেলও করে। তো ওই প্লট থেকে ঠাম্মা কান্নার আওয়াজ পাচ্ছে, মানে কিছু বছর আগে। তো যাই হোক, শোনা কথা যে এরকম সিমটম আছে বাড়িতে। তো শোনা কথা হচ্ছে এলাকার যে সব থেকে মানে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল, তো উনি মারা গেছেন। তো ওনার থেকে শোনা কথা যে এখানে ওই ব্রিটিশ, তখন তো এত বাড়ি সব ছিল না, তখন নাকি ওই বাইজিদের নিয়ে আসতো, তো ওরা মেয়ে ওখানে পুঁতে দিত, ঠিক আছে। মানে বলা যায় হ্যাঁ বাইজিদের এনে ওদের সাথে ফুর্তি করে, হ্যাঁ ভোগ করে
ওদেরকে মেরে পুঁতে দেওয়া হতো। তো এরকম শোনা কথা। তারপর আগে অনেক আগে, আমরা আসারও আগে এখানে তখন লোক বসতি তো সেরকম ছিল না, এখন যেরকম হুম, ঘন হুম, ঘন লোক বসতি হয়ে গেছে। হুম, তখন মহালয়ার দিন কি কেউ একজন আহ, রাস্তা থেকে এসে, মানে হুম, হেঁটে হেঁটে এসে, হুম, নুপুর পরা আর লাল পাড় সাদা শাড়ি, হাতে প্রদীপ নিয়ে বিকট হাসি হাসতে হাসতে যেত ভোর আমাবস্যা, মহালয়ার আমাবস্যা। সেটা একজন পাড়ার লোক, মানে এলাকার লোক, সে দেখেছিল। তো এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে। আর আমি আমার লাইফে একটা লাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। লকডাউনের পরে, লকডাউন কেটে গেছে মনে হয়, তো তখন আমার উম, তখন খুব গরম পড়েছিল সেই টাইমটা। তো তখন আমরা সব ঘুমিয়েছিলাম নিচে। তো এইবার আম, আমার না হঠাৎ করে, মানে যেদিনকে কোন ইনসিডেন্ট হয় আমার সাথে, সেদিনকে আমি জানি না কেন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ইনফ্যাক্ট এখন তো তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আমি দেখছি একটা অবয়ব, মানে ঠিক ওই বাবা যেরকম দেখেছিল ওরকম কালো শ্যাডোটা, কোনো চোখ মুখ তার দেখা যাচ্ছে না, কোনো মানে কোনো মুখ দেখা যাচ্ছে না। হুম, ফিমেল নাকি মেল কিছুই বোঝা যাচ্ছে না, সম্ভবত ফিমেল হবে হয়তো, আই এম নট শিওর। ওকে, ওরকম ওই কালো অবয়ব একটা, মনে হচ্ছে সে, মানে 4-5 ইঞ্চি উঁচুতে দাঁড়িয়ে শূন্যে শূন্যে যেতে থাকছে, মানে এই, শূন্যে যাচ্ছে। হ্যাঁ, একদম। আমি একটুও মানে বাড়িয়ে বলছি না, এক্স্যাক্টলি সেটাই, কারণ আমি বড় হয়ে গেছি অনেকটা। তখন লকডাউনের পর রাতের বেলা, তো সবাই ঘুমাচ্ছে, আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি দেখছি 4-5 মানে ইঞ্চি উঁচুতে কেউ যেন শূন্যে কালো ছায়ার মতো এরকম ভেসে ভেসে যাচ্ছে। ভেসে আমি আমি কি করে দেখতে পেলাম, আমার না একটা হ্যাবিট আছে এখন অবধি, হুম, আহ গরম হোক, শীত হোক, বর্ষাকাল হোক, আমার একটা মানে চাদর চাই, ব্যাস। এবার তখন তো গরমকাল, হুম, পাতলা হালকা চাদর আমি নিয়েছি, কারণ খুব বেশি মানে মোটা চাদর নিলে মানে ইয়ে হবে, খুব গরম লাগবে, তো তার জন্য পাতলা চাদর নিয়েছি। ওই পাতলা চাদরের মধ্যে, মানে তুমি যদি একটা পাতলা চাদর নাও, তুমি তোমার রুমে কিছুটা তো জিনিস তুমি দেখতে পাবে। হুম, দেখা যায়, দেখবে। হুম, হুম, তো তখন আমি দেখছি এরকম কালো ছায়া। এবার আমি ফার্স্টে, এবার তখন যখন আমি দেখছি না, বিশ্বাস করবে না, আমি আমার পায়ের আঙ্গুল পর্যন্ত আমি নাড়াতে পারছি না। মনে হচ্ছে আমি মানে প্যারালাইজ পেশেন্ট। একটা হাতের আঙ্গুল নাড়াতে পারছি না যে আমি পাশের জনকে ডাকবো। বলছি এটা, এবার আমি প্রথমে ভেবেছি কি যে আমার মুখ, মানে আমার সামনে, বিশ্বাস করবে না, সামনের দেওয়াল থেকে চলে যাচ্ছে। এবার আমি ভাবছি কি ঠাম্মা হয়তো ওঠে বাথরুমে, কিন্তু বিশ্বাস কর, এবার আমার চোখ দুটো তো খোলা আছে। হুম, এবার আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, ঠাম্মার চুরির আওয়াজও দেখতে পাচ্ছি, চুরির আওয়াজও শুনতে পাচ্ছি আমি। ঠাম্মা কিন্তু শোয়া, হয়তো বাথরুম করে উনি শুয়েছেন। আর হুম, আমি এরকম দেখছি। এবার আমি হুম, মুখে কোনো কথা বলতে পারছি না, আমি আমার আঙ্গুলও নাড়াতে পারছি না, যেটা মানে সারা শরীর আমার অবশ মনে হচ্ছে। কি ওই ছায়াটা গেল একটা জায়গায় গিয়ে, মানে আমাদের না প্রত্যেকটা রুমটা শেষ হচ্ছে পর্দা টানা, ঠিক আছে, যেরকম হয় হুম, ন্যাচারালি। হুম, তো এবার বড় বড় পর্দা যেরকম,
কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে বুঝতে পারছি একটা না, মানে আলোর অনেক মানে হলো, দৃশ্য দেখতে পারলাম, আলোড়ন ফুটলো। মানে সেটা আহ, ওই হয় না, ওই দেব দেবীর, ওই আমরা টিভিতে যেরকম দেখি দেব দেবীর ওই মহালয়া হুম টাইপের হুম হুম যখন হুম দেখায়, হুম যে মহালয়ার দিনে দেব দেবীর থেকে মানে আলো ঝলসে পড়ছে, হুম 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 ঠিক আছে, ওই রকম ঠিক ওরকম টাইপের একটা আলোড়নের সৃষ্টি হলো, ঠিক আছে। হুম হয়তো আমি পরে মানে ভেবেছিলাম হয়তো যখন আমি আহ কোনো ভাইব্রেশন বুঝতে পারলাম আস্তে আস্তে, ঠিক আছে, কোনো রুমের ভাইব্রেশন, ইনফ্যাক্ট আমি কারোর বাড়িতে গেলেও ফিল করতে পারি যে তার বাড়ির ভাইব্রেশনটা কেমন। তো যাই হোক, হুম, তখন আমি তো এসব কিছুই বুঝতে পারছি। মানে দেখো, কিছু কিছু ঘটনা না তুমি কখনো ভুলতে পারবে না তোমার লাইফে। একদমই একদমই। তো এটা তো পরে আমি রিলেট করতে পারলাম ওটা হয়তো একটা ক্ল্যাশ, নেগেটিভ আর পজিটিভ এনার্জির হয়তো ক্ল্যাশ হলো। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আলোড়নের সৃষ্টি হলো। তো আমি তখন ওই আলোড়নটা প্রায়, আমি যদি ভুল না হয়, প্রায় 2-2.5 মিনিট হলো, হুম 2-2.5 মিনিট না 3 মিনিট। আহ এবার আমার তো ঘড়ি দেখবো কি করে, আমি তো দেখছি, আমি দেখছিটা কি, তখন তো আমি ভাবছি আমি দেখছিটা কি, আর আমার নিজের বাড়িতে, হুম আমার চোখের সামনে, কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি অবশ্য। এরকম হতে হতে তারপর আস্তে আস্তে ওই জিনিসটা কেটে গেল। আমি দেখলাম আমি আমার হাত পা নাড়াতে পারছি হুম তো এরকম একটা ব্যাপার হয়েছিল। তারপর আমার সাথে ওই যে ওই রুমটায় হুম বিশেষ করে যে একটু প্রবলেম আছে, ভাইব্রেশন ইয়ে হুম হয়, হুম। খারাপ নেগেটিভ একটা ভাইবস হয় আর ওই একটা রুমে। জিনিস আমি জানতে চাইবো, তোমার বাড়িতে একটা কার্সড আছে, হ্যাঁ, মানে তোমার বলো। বাড়িতে একটা মানে অভিশাপ মতো আছে, যেটা তোমার ঠাকুমা বলেছিল, সেই ব্যাপারটা কি তুমি রাখতে চাইছো? হতেও পারে। আবার আমাদের বাড়িতে যদি কোনো এন্টিটি থেকেও থাকে, সেটা এক না, একাধিক। একাধিক। ধরো ধরো আমি কিচেনে আহ রান্না করছি বা কোনো কিছু করছি, ধরো আমার মাও ফিল করেছে পেছনে যেন কেউ দাঁড়িয়ে দেখছে, হুম বা আমরা কোনো কিছু পড়ছি বা কিছু করছি, লিখছি, দূর থেকে মনে হচ্ছে দরজার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে, দেখছে হুম আমাকে। তো এরকম ফিল অনেকেই করতে পেরেছে আমার ফ্যামিলিতে অনেকে। এইবার আমি তোমাকে যেটা বলবো, ওই যেই আমি এক্সপিরিয়েন্স করেছি কিছু বছর আগে, সেটা হচ্ছে, কিছু বছর কি 2-3 বছর আগে বলা যায়। তখন ঘুমাচ্ছি, লিটারালি যেরকম ঘুমাই আর কি। তো মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেছে। এবার কি করব, তো আমি ঘুমানোর চেষ্টা করছি তখন। তো হঠাৎ ওই বেডটাতে, ওই বিছানায় ঘুমিয়েছি। এখন তো কিছু হয় না এরকম ভেবে ঘুমিয়েছি। এবার ওই রুমে তো কাউকে থাকতে হবে, না হলে তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হুম তো ওইসব রুমে কাউকে থাকতেই হয়। তো হুম মারা গেলে তার জন্য বলে যেই মানে যে মানুষটা মারা গেছে সেই মানুষটার রুমে কাউকে থাকতে হয় 1 মাস। হুম তো এরকম থাকতে হয়। তো ওই রুমেও আমরা ঘুমিয়েছি নর্মাল, ঘুমটা ভেঙে গেছে, ঘুমানোর চেষ্টা করছি। আস্তে আস্তে দেখছি আমার শরীরটা অবশের মতো হয়ে যাচ্ছে, আমি হাত পর্যন্ত নাড়াতে পারছি না। মানে আমি যে মানে কথা বলবো, হয়তো কথা বলছি কিন্তু কেউ কথা আমি শুনতে পাচ্ছি না। আমি জাগা, একদমই জাগা। আর রাতের বেলা না, মানে ওই হাওয়া টাওয়া পাসের জন্য যে, আমাদের ব্যালকনির দরজাটা খোলা রাখি, হাওয়া আসে এরকম। তো ব্যালকনির দরজাটা খোলা ছিল। তো এই জিনিসটা শুধু আমি না, আমার ফ্যামিলিতে অনেকে ওই রুমটাতে বা ওই বিছানায়, মানে ওই খাটে যে ঘুমিয়েছে আগে, তারা খুব ভালোভাবে ফিল করেছে এইটা। এবার ওই একটা রুম তো এক একজনের উদ্দেশ্যে বানানো হয়, যে এর রুম,
এটা ওর রুম। তো যাদের রুম তারাও টের পেয়েছে। হুম। তো আমি তার জন্য এটা তো আমি এটা বলছিলাম না, যেটা হচ্ছে তোমার এই চিনির ব্যাপারটা একটু কি তুমি রাখতে চাইছো? আমি আমি আসছি ওই ওকে, ব্যাপারগুলো ওকে। হুম, আসছি। এই ইনসিডেন্টটা হয়ে যায়। হুম, তো এবার আমার দেখছি আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। তারপর হতে হতে আমার কানের কাছে আমি ধারে শুই, ঠিক আছে, বরাবর আমার পছন্দ। মানে আমি চট করে উঠে, সাপোজ টয়লেটে গেলাম, চট করে আমি উঠতে পারলাম, নামতে পারলাম, তো এই বেসিসে। তো আমি শুয়েছি আমার কানের কাছে। আমি একজন বলবো না, কৌশিককে আমি একাধিক জন বলবো। কিছুজন মহিলা কি যেন একটা বিজি করছে, মানে কিছু একটা বলছে, ঝগড়া করছে নাকি কিছু হুম, বলছে সবাই মিলে একসাথে। হুম। আমাদের বিশেষ করে আমার এখনো আমি দিচ্ছে। এবার কি বলছে সেটা আমরা কেউ বুঝতে পারি না। এখন এই ইনসিডেন্টটা না অনেক বছর আগে হচ্ছে। ওকে। কেউ হ্যাঁ, আবার অনেকগুলো বছর বাদে আমি শুনতে পাই কয়েকজন, মানে কানের কাছে মানে কিছু একটা বলছে, সবাই মিলে একসাথে বলছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না তাদের ভাষা। মানে তুমি অনুভব করতে পারছো, তুমি কিছু বুঝতে পারছো না সেটা কোথা থেকে আমি তো আসছে। শুনতে পাচ্ছি, আমি তো জাগা, আমার তো ঘুম ভেঙে গেছে, তো হুম, একদম সশরীরে কিন্তু আমার ওই একটা হ্যাবিট, চাদর থাকবেই। আমি হুম, মানে হুম, মানে কিছু একটা, মানে চাদর থাকবেই আমার সারা বছর। পাতলা চাদর আমি ইউজ করি, গরম গরম থাকে খুব, তো তার জন্য এবার একটু চাদর দিয়ে আমি ঢাকা। আমি কানের, আমার কানের কাছে অনেকজন মহিলা মানে কিছু বলছে, মানে এই সব, মানে ধরো 6-7 জন মিলে বা তারও বেশি কিছু একটা বলছে, কিন্তু তুমি বুঝতে পারবে না, আমি বুঝতে পারছি না। এরকম হলো। আমি ঠাকুরের নাম নিচ্ছি, কারণ আমি মা কালীর খুব ভক্ত। যাই হোক, আমি ঠাকুরের নাম নিতে 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 সঙ্গে সঙ্গে ছাড়েনি ব্যাপারটা, কিছুক্ষণ পর ছাড়লো। হুম, যখন ছাড়লো, মানে ওই আওয়াজটা স্টপ হলো, তখন আমার শরীরটাও যেন হালকা হয়ে গেল। মানে আমি হাত পা নাড়তে পারলাম, ঠিক আছে। হুম। তো এরকম একটা বিষয়, এইটা আমি সেইবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছিলাম। আমি তার আগে শুনেছিলাম যে এই, মানে অনেকে না গল্প বলে না, আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো অনেকে বলছে হুম, যে জানিস তো, মানে অনেকে বলছিল আগে, এই এক্সপিরিয়েন্সটা কেউ করেছে অনেক আগে, তখন বাড়িতে বসবাস করছি, তার কিছুদিন পরই কেউ এক্সপিরিয়েন্স করেছে। এইবার আমার যেই এটা কাকাদের সাথে ঘটনা ঘটেছে, যে ওই রুমটা এক্স্যাক্টলি কাকাদের রুম, ঠিক ওকে। আছে, কিন্তু কাকারা ওই রুমে ঘুমো। তার কারণ আমার যখন বোন সবে হয়ে, মানে কাজিন আর কি, তখন আহ, কাকা কাকিরা ঘুমিয়েছে, ছোট বাচ্চা তাদের এসেছে, ছোট বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছে। আমাদের বাড়িতে না, আমি ফিল করি নেগেটিভ এনার্জি যেরকম আছে সেরকম পজিটিভ এনার্জি আছে। কেন বলছি তোমাকে, এই ইনসিডেন্টে আমি প্রুভ করবো। সেরকম সেম, যেটা আমি শুনেছি একটু আগে বললাম তোমায়, কানের কাছে কিছু মহিলা, হুম, হুম, সেম কাকির কাছে কিছু জন মহিলা এরকম বিচবিচি করছে। অর্ধেক রাতে কাকাকে, আম, কাকার মাথা ধরে কে যেন তুলে বলছে, ওই দেখ তোর মেয়ে পড়ে গেছে, তোর হুম। মেয়েকে বাঁচা। কোথায় পড়ে আমি গেছে? পড়ে গেছিল, বোন পড়ে গেছিল, হুম, ছোট বাচ্চা তখন, হুম, কত মাস বয়স হবে এক্স্যাক্টলি মনে পড়ছে না, তখন আমিও তো ছোট। হুম, হুম, হুম। ওই বাচ্চা মাথাটা নিচের দিকে, পা ওপরে, কোথায় পড়েছে বলতো? আমার ওই মানে খাট আর জানলার
মাঝখানে গ্যাপ থাকে দেখবে হ্যাঁ 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 হ্যাঁ। অনেকে, ওর মধ্যে পড়েছে, আটকে গেছে। কেউ একজন, আর ওটা তো খুশি নেই, কেউ একজন মাথাটা তুলে বলছে যে ওই দেখ তোর মেয়ে পড়ে গেছে, তোর মেয়েকে বাঁচা, তোর মেয়েকে তোর খান। তার আগেই কিছু জনের মহিলার আওয়াজ পেয়েছি বাকি, ঠিক আছে, আমি কি জন মহিলা কিছু বলছি, ঠিক আছে, বা এরকম হলো যে খাটটা দুলছে, ঠিক আছে। তো দেখো, এসব হয়েছে, তারপর থেকে কাকার মনে প্রচন্ড ভয় লেগে গেছে। কাকার আর কাকির যেহেতু ছোট বাচ্চার উপর এফেক্ট হচ্ছে, মানুষের বড়দের উপর এফেক্ট আলাদা ব্যাপার, হুম। তারা ম্যানেজ করছে। আর তখন দেখছে বাচ্চা কাঁদছে। তারপর থেকে ওরা ওই রুমটাতে আর শোয় না। পরে যিনি লাস্ট একজনকে দেখিয়েছিলাম ওই রুমটার ব্যাপারে, উনি বলেছিল যে ওই যে কাঠ দিয়ে তৈরি খাটটা, সেই কাঠে মানে সেই গাছটা ওখানে কেউ সুইসাইড করেছিল, এটাও হতে পারে উনি বলছে। তো উনি বলেছিল অনেক বছর আগে। তো এরকম এক্সপিরিয়েন্স যে এরকমও হয়েছে আমাদের বাড়িতে, যে এখন হয় না এগুলো, রিলেটিভ এসছে, আমার এক পিসি এসছে, আর আমার নিজের পিসি আছে যেহেতু। তো ওই দুই পিসির মধ্যে খুব ভাব। তো ওই পিসিটা শুনছে আমাদের যে উপরে যে বাথরুমের বাইরে মানে বারান্দায় হুম। বেসিন আছে, হুম। বেসিনের কলটা নাকি আপনি ইয়ে কলটা খুলছে কেউ, কলটা আবার হুম। বন্ধ করে দিচ্ছে, কলটা খুলছে, কলটা বন্ধ এটা করে দিচ্ছে। পিসিটা শুনছে? হ্যাঁ, তারপর গিয়ে দেখছে কোনো জল জল মানে পড়া কি, কলই বন্ধ। তাহলে কে খুলবে? স্বাভাবিক কে? আর সেকেন্ডের মধ্যে তো কেউ চলে যেতে পারে না। তো রিয়া, তোমরা তাও থেকেছো কেন ওই বাড়িতে? যদি আমি প্রশ্নটা করি, অনেকে তো অডিয়েন্সরা আমাদের জিজ্ঞেস করবে যে আপনি থাকছেন কেন তাহলে ওই বাড়িটাতে? হ্যাঁ দেখো, এবার বিষয়টা হচ্ছে কি, কাউকে দেখাতেই পারি। এবার দেখো, এতজনকে দেখিয়েছি না, আলটিমেটলি কোনো লাভই হয় না। সবাই অনেকগুলো টাকা, দাদু অনেককে দেখিয়েছে, আর দাদু যেহেতু এগুলোতে বিশ্বাস করে, হুম। তো অনেককে দেখানো হয়েছে, তারা ক্রিয়াও করেছে। আলটিমেটলি দুদিন পরে দেখা যাচ্ছে কোনো লাভই হয়নি, ঠিক আছে, মানে লাখখানিক টাকা নিয়ে চলে গেছে এরকম বাবা। একটা ব্যাপার। বা কি কয়েক 50,000 বা এরকম কিছু টাকা নিয়ে, আমি টাকাটা মেনশন করছি না, মানে কিছু নিয়ে চলে গেছে, ঠিক আছে, কয়েক টাকা নিয়ে, কয়েক হাজার টাকা নিয়ে। তো আলটিমেটলি কোনো লাভ হয় না। তো এবার আজকালকার দিনে কাকে বিশ্বাস করুন, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে সবাই বিজি, যে যার কাজে বিজি, হুম। ঠিক আছে। স্বাভাবিক। হ্যাঁ, তো এবার তোমাদের এমনি কোনো ফাইন্যান্সিয়াল মানে কোনো প্রবলেম বা শারীরিক কোনো হ্যাঁ প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো, অবশ্যই হচ্ছে। আমার একটা কুকুর আছে পোষ্য, ওর নাম চিনি, ফিমেল। হুম। তো যখন ওকে এনেছিলাম তো 2 মাস ও ঠিক ছিল, তারপর থেকে দেখবে এই যে নেগেটিভ জিনিসগুলো না, হুম। 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 কুকুর যারা হয়, কুকুর বিড়াল, বিশেষ করে কুকুর ভীষণ মানে অ্যাচিভ করে, ক্যাচ করে নেয় ওরা ক্যাচ করে নেয়। তাড়াতাড়ি। আর ওরা না থাকলে পরে তোমার ক্ষতির আগে ও নিজের শরীরে নিয়ে নেয়। নিজের শরীরে ঢুকিয়ে নেবে ক্ষতিটা, তোমার ক্ষতি হতে দেবে না। হুম। এতটাই ওরা প্রভু ভক্ত হয় শুনেছি, নামেই আছে প্রভু ভক্ত। তো এরকম হয়তো ওই যে কেউ কোনো নেগেটিভ এনার্জি ওর জন্য আমাদের কোনো সেরকম মারাত্মক ক্ষতি করতে পারছে না, কারণ ক্ষতিটা ওর হচ্ছে, এটাও হতে পারে। সত্যি ওর ওর ব্যাপারে তো আমি জানি। মানে আমি তোমার সাথে অনেকদিন ধরেই কথা বলছিলাম। তুমি বলেছিলে যে তোমার চিনির খুব শরীর খারাপ। ও রক্ত বমি করছিল, ব্লিডিং। এবার একটা মানুষ যদি রক্ত বমি করে, সে বাঁচবেই না, গ্যারান্টি। সেটাই। ডক্টর যেদিনকে লাস্ট এসেছিল, ওকে যে ডক্টর দেখানো হয়, তো ও বলছে যে, উনি বলছে
তোমাদের ভাগ্য ভালো আর ওর ভাগ্য ভালো, জানি না ও বারবার ফাইট করে বেঁচে যাচ্ছে, তাই জন্য আমরা না ফাইটার হয়ে যাবো। কারণ ওর যখন 3 মাস বয়সে ওর একটা খুবই ডায়রিয়া টাইপের হয়ে গেছে, তখন ও 25 থেকে 30 বারের মতো বমি করেছে। বাবা। হুম। তখন ও ফিরে এসেছিল একদম শুরু 3 দিন পর ফিটনেস কমপ্লিট করে 3 থেকে 5 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছিল। হুম ও সুস্থ হয়ে যাচ্ছে, বুঝেছো? হুম হুম এবার এই যে রক্ত বমিটা খুব রিসেন্টলি কেস, রক্ত বমিটা হলো, ও এত ব্লিডিং, মানে আমরা তো বুঝিনি বমি করছে, হয়তো ব্রাউন কালারের বমি। তারপর আস্তে আস্তে যত সময় যাচ্ছিল ও কাঁচা রক্ত যেরকম ওঠে মানুষের, যখন আগেকার দিনে ওই টিবি হতো, আমি শুনেছি টিবি হলে নাকি রক্ত, আমি জানি না রক্ত কাস্তে মুখ থেকে কাস্তে বেরোবে। রক্ত বেরোয়। হ্যাঁ, কাছাকাছি রক্ত বেরোয়। আর তারপর ওই ব্লাড ক্যান্সার হলে অনেকে কাঁচা রক্ত বেরোয়, ঠিক সেম ওরকম, মানে কাঁচা রক্ত। তো আমি ফটো তুলেও রেখেছি, কারণ ডক্টর তো সবসময় থাকেন, ডক্টরের সামনেও সবসময় যে ব্লিডিং ইয়ে হবে, তো তখন সেরকমও না। তো আমি ছবি তুলে রেখেছি, পর ডক্টরকে দেখিয়েছি। তো ডক্টর বলছে যে ও মানে যে কি বেঁচে আছে আমি জানি না, কার আশীর্বাদে। সেটাই। কারণ একটা মানুষের যদি হতো, মানুষ মরেই যেত। হ্যাঁ, মানে মানুষের 2-3 বার বমি হলেই মানুষ শরীর ছেড়ে দেয়। হ্যাঁ, 2-3 বার যদি রক্ত বমি হয় মানুষ অটোমেটিক বলতে নেই মারা যায়। এইবার ওর রক্ত বমি হয়েছিল, ওর এখন 9 মাস বয়স, ফিমেল। ও প্রায় তোমার একদিনে 18 বার বমি করেছিল রক্ত। আমি জানি না ও কিভাবে বেঁচে আছে। আর তো শারীরিক কন্ডিশন সবসময় ভালো থাকে না। আর ফিনান্সিয়াল যেটা বলছিল, হ্যাঁ ফিনান্সিয়াল, আমি শুনেছি যে বাড়িতে কোনো নেগেটিভ টাইপ থাকলে, নেগেটিভ কোনো যে থাকলে, তো তখন ওই ফিনান্সিয়াল ক্রাইসিস হয়, অবশ্যই হয়েছে। ব্যবসার ক্ষেত্রে বা কোনো কিছু আবাদে অবশ্যই ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে। আর আর শারীরিক প্রবলেম অবশ্যই আমাদের ফ্যামিলিতে একটা টাইমে এসছিল 2 বছর আগেকার। আমাদের বাড়িতে একটা মানে মানুষেরও শরীর মানে যে ভালো থাকবে সেটা থাকবে না, মানে ছিল না। সবার ছোট থেকে বড় অব্দি সবার শরীর খারাপ ছিল। আর বিশেষ করে এখন বাড়িতে যখন তখন যার শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সে এরকম চলছে, আবার ভালোও হয়ে যাচ্ছে, বুঝেছো? কারণ আমাদের বাড়িতে না মানে পজিটিভ এনার্জি তো আছেই। কারণ আমরা বুঝি মানে প্রত্যেকটা বিপদে আমাদের বাড়িতে মানে খুব পুজো আচার এই বিষয়টা আছে। ধূপ ধুনো দেওয়া সন্ধ্যেবেলা, তারপর খুব পুজো করা, ঠিক আছে? কারণ আমার বাবা ভীষণ ভক্ত ঠাকুরের, মা তারার খুব ভক্ত, যেটা আমি পেয়েছি আর কি। আমারও খুব মানে এই টানটা খুব আছে। ঠাকুরের টানটা আছে, খুব ভক্ত আর কি মা কালী। তো তার জন্য আর আমি না বিশেষ করে আমি যখনই মা কালীকে ডাকি, স্মরণ করি, আমি জানি না কেন, আমি দীক্ষিত নই, আমাদের যে গুরুদেব আছে বাবা দীক্ষিত, বাবা ঠাম্মাইরা দীক্ষিত আর কি, দীক্ষা নেওয়া। আমি নিইনি দীক্ষা এখনো, কিন্তু আমি যখনই ঠাকুরকে ডাকি, মা কালীকে ডাকি, আমি জানি না কেন সেই বিপদ থেকে 2 দিন পর হলেও রক্ষা, যে কোনো বিপদ। তো আমাদের বাড়িতে যেরকম নেগেটিভ এনার্জি আছে, আমি মনে করি সেরকম পজিটিভ এনার্জিও রয়েছে। অবশ্যই। হয়তো তোমরা ঠিক মানে কোনো না কোনো ভাবে তোমাদের এত প্রবলেম হতো তুমি মানে ভাবতে পারতে না। হ্যাঁ, আর যেরকম শুরু হয়েছিল তো কারণ প্রেজেন্ট ফিল করা, ভাইবস ফিল করা। আর আমার ঠাম্মার মানে শাশুড়ি, মানে বড় মা যিনি ছিল, উনি আমার জন্মের পরেই গত হয়েছে। তো উনি এখন ওনার প্রেজেন্ট ফিল করে আমার ঠাম্মাকে না, মানে শেষ বয়সে খুব ভালোবাসতো আর কি। তো যাই হোক,
প্রথমের দিকে তো খিটখিটে শাশুড়ি হয় আগেকার দিনে যেরকম হতো। হ্যাঁ, ঠাম্মা তখন তো আমি ঠাম্মার মুখে শোনা। তো শেষ বয়সে নাকি উনি খুব ভালোবাসতেন ঠাকুমাকে। তো ঠাকুমাকে এখনো জানান দেয়, মৃত্যুবার্ষিকী এখনো ওনার পালন করা হয়। 22তম 23তম এরকম মৃত্যুবার্ষিকী এরকম হলো। তো ঠাম্মাকে এখনো জানান দেয়, কারণ ওনার মৃত্যুবার্ষিকীর আগের দিন, ওই আগের দিন রাতে ওনার মুখে চোখে আদর করবে ওনাকে, ঠিক আছে, হাত বোলাবে। একদম আমি একটু বানিয়ে বলছি, কারণ কিছু বছর আগে, অনেক বছর আগে পেয়েছিলেন এই প্রাইজটা, আবার শুরু হয়েছে, মানে শুরু এখনো কন্টিনিউ। এই বছর হয়নি, মানে প্রত্যেক বছর কি আর হয়। তো মাঝে মাঝে উনি জানান দেয় যে আমি আছি। তো এবার ওনার মৃত্যুবার্ষিকী 2 বছর ধরে, মানে ওই আমার দাদু যেটা করে, কারণ দাদু এখনো বেঁচে আছে, তো দাদু যেটা করে তার মায়ের মৃত্যুবার্ষিকী খুব মানে ভালোভাবেই করার চেষ্টা করে, যে ব্রাহ্মণ থেকে ভালোভাবে, ঠিক আছে, যেরকম শ্রাদ্ধের অনুষ্ঠান হয় সেরকমই মৃত্যুবার্ষিকী। তো হ্যাঁ, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য মিষ্টি খেতে ভালোবাসতো। তো উনি যে জানান দেয় ছোটবেলা থেকে টের পেয়েছি, কারণ ওনার নামে সংকীর্তন দেওয়া হয়েছিল বাড়িতে। একটা কাক, কোথা সন্ধ্যাবেলা কাক দেখা যায় আমি জানি না, সন্ধ্যাবেলায় ওনার নামে ওই সংকীর্তন না, ওনার নামে ওনার ফটোর সামনে দেয়, দিতে হয় আমি জানি না, কাক এসে ওই খাবার খাচ্ছে সন্ধ্যাবেলা, আমি জানি না কাক দেখা যায়। তারপর 2 বছর দেওয়া হয়েছিল সংকীর্তন, কিছু বছর। তো একটা কুকুর, মানে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, এবার তখন তো কারেন্টের ব্যবস্থা ছিল, মানে ওই ইনভার্টার ছিল না, জেনারেটর ছিল না, লোডশেডিং থাকতো। চার্জার ছিল, চার্জার লাইট, বড় বড় যে লাইট গুলো। তো একটা কুকুর ঘরের মধ্যে ঢুকে ওই খাবারটা খাচ্ছে। অনেক অনেক ব্যাপারে মানে উনি জানান দেয়। আর ঠাকুমাকে অনেক বছর পর স্বপ্ন দেখিয়েছিল। তারপর হাতে মুখে গলায় যেরকম এরকম হাতায় না, এবার চোখর বাড়ির মধ্যে কত দিকে ঢুকবে, তালা দেওয়া। এবার ঠাম্মা তো জাগা, মানে সবে মানে বাতি ওনার এখনো, বললাম না যে রাতের বেলা উনি বাথরুম করে 2 মিনিট অন্তর বাথরুমে যায়, বা 2 ঘন্টা 2 মিনিট পর পর, তো যাই হোক। তো উনি সবে জাগা, ঘুম আসবে এরকম টাইমে ওনার হাতে মুখে চোখের মুখে হাতাচ্ছে। তো তারপরের দিনই কাজ ছিল সকালে, তো এখনো উনি জানান আছে। বাহ, ব্যাপার। থ্যাংক ইউ রিয়া, এত সুন্দর তোমার ঘটনাটা, আর খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে এই ঘটনাটা। থ্যাংক ইউ। আর কিছু বলার আছে তোমার? না, আমি এটুকুই বলবো, আমার লাইফের এবং আমার ফ্যামিলি লাইফে যে, মানে ফ্যামিলি যে এক্সপিরিয়েন্স গুলো ক্রিয়েট করেছে সেগুলো আমি তুলে ধরলাম। আশা করছি সবার পছন্দ হবে। একদমই। আর আবার কোন একটা কল রেকর্ডিং এ হবে এপিসোড। নিশ্চয়ই। ধন্যবাদ। থ্যাংক ইউ। গুড নাইট। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতরে কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ। শুভরাত্রি।